ওকে, সো প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি এই টার্মিনাল ভেলোসিটি রিলেটেড ক্যালকুলেশনস গুলি করে নিয়েছিলাম। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা ডিটেইলড এক্সপ্লেনেশনটা দেখার কথা। সো এই ডিটেইলড এক্সপ্লেনেশনটা আমরা বলবো, এন্ড এই ক্যালকুলেশন গুলি যে করছি এইটাই দেখবা যে তোমাদের হেল্প করবে, যে আমরা ডিটেইলড এক্সপ্লেনেশনটা যখন বলবো তখন ওইটার সাথে ক্যালকুলেশন গুলি রিলেট করতে পারবা, তো এর জন্য বুঝতে তোমাদের জন্য হেল্প হবে। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি। আস্তে আস্তে বাকি সবাই জয়েন করে নিক। আজকে হলো আমাদের চ্যাপ্টার 3 এর লেকচার 3। ওকে ওকে, সো এখন এখানের জন্য খেয়াল করো যে আমরা টার্মিনাল ভেলোসিটির ব্যাপারটা যেটা নিয়ে পড়বো, টার্মিনাল ভেলোসিটি আসলে কি জিনিস। টার্মিনাল ভেলোসিটি হলো কোন একটা অবজেক্ট যদি কি করে মুভ করতে থাকে, মুভ করতে সময় কি যদি হয়, যদি তার উপরে যে অবজেক্টের উপরে ফোর্স গুলি যদি কি হয়ে যায়, ব্যালেন্সড হয়ে যায়। ব্যালেন্সড হয়ে যাওয়া মানে কি, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স অর আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স, এই ফোর্স গুলো যদি ব্যালেন্সড হয়ে যায় তো তাহলে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু জিরো হবে, তাই না শ্রাবণ? যে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু Yes, যদি sir. জিরো হয় তখন কি হবে Assalamu ব্যাপারটা? alaikum, bhaiya. ওয়ালাইকুম আসসালাম। তো আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু যদি জিরো হয় তো তখন অ্যাসেলারেশন কত আসে? আমরা লাস্ট ক্লাসে এই যে ক্যালকুলেশন গুলিতে দেখছি যে আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয় অ্যাসেলারেশন Class কি হয়? start করছেন 0 আসছে। জিরো থাকে, ঠিক আছে। তো এখানের মধ্যে কাজটা কি, যে আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয় অ্যাসেলারেশনের ভ্যালু হয় জিরো, আর অ্যাসেলারেশনের ভ্যালু যদি জিরো হয় ভেলোসিটির ভ্যালু কি হয়? আগে যা ছিল ওইটাই থাকে, মানে ভেলোসিটি ডাজ নট চেঞ্জ অর ভেলোসিটি রিমেইনস হোয়াট, দ্য ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, Constant. তো তাহলে এই কনসেপ্টটাই হলো আমাদের টার্মিনাল ভেলোসিটি, যে টার্মিনাল ভেলোসিটি হলো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। এটার কিছুই না, এটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি। তো একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে কখন মুভ করবে? only and only when the unbalanced force acting on the object is zero. অলরাইট, সো তাহলে এটা খুবই ইজি একটা কনসেপ্ট, কিন্তু আমাদের এই যে ক্যালকুলেশনস গুলি করে রাখছি, তো এখানের মধ্যে দেখবা প্রত্যেকটা ক্যালকুলেশনের এখানে স্টেপ বাই স্টেপ আমাদের বুঝতে কত হেল্প হবে। ওকে, সো এখন ফার্স্ট অফ অল আমাদের এয়ার রেজিস্ট্যান্স নামের ভাইয়া একটা স্টার্ট ফোর্স। করছেন ক্লাস করানো? কি কি? হ্যাঁ হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো এখন এয়ার রেজিস্ট্যান্স নামের যে ফোর্সটা, এই ফোর্সটা আসলে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, তো ফার্স্টে আমরা এই জিনিসটা লিখে রাখি যে এয়ার রেজিস্ট্যান্স এই ফোর্সটা কি করে, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি লিখবো? যে ইট ডিপেন্ডস অন একটা হলো ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, যে একটা অবজেক্ট যত ভেলোসিটিতে মুভ করবে তার উপরে এয়ার রেজিস্ট্যান্সের ভ্যালু তত বেশি। ঠিক আছে, যে তুমি একটা এয়ার মিডিয়ামের ভিতর দিয়ে, যে তুমি এয়ারের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি মুভ করবা তত বেশি এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে, তুমি যত আস্তে আস্তে মুভ করবা তত কম এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে, এমন টাইপের ব্যাপার। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এয়ার রেজিস্ট্যান্স কিসের কিসের উপর ডিপেন্ড করে? একটা হলো ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, আর আরেকটা হলো সারফেস এরিয়া অফ দ্য অবজেক্ট। তো এখন এই দুইটা ব্যাপার আমাদের এক্সপ্লেনেশনে কাজে আসবে, তো এর জন্য এই দুইটা ব্যাপার আমরা ফার্স্টে ক্লিয়ার আউট করে রাখতেছি। কি কি জিনিস? একটা হলো যে এয়ার রেজিস্ট্যান্স তো আমাদের একটা ফোর্স, যেটা কি করে মোশনকে অপোজ করে, যে কোন একটা অবজেক্ট মুভ করতে গেলে তাকে কি করবে, বাধা দিবে। ওকে, সো এখন তুমি যত বেশি স্পিডে মুভ করবা তোমাকে তত বেশি ফোর্সে অপোজ করবে, তুমি যত কম স্পিডে মুভ করবা তোমাকে তত কম ফোর্সে অপোজ করবে। ঠিক আছে, আর হ্যাঁ বলো তাশফিক। সার্ফেস এরিয়ার কথাটার জন্যই কি, যে লাইক যখন স্কাই ডাইভিং করার সময় মানুষ শরীর ছড়িয়ে যায় যখন আসতে যায়, বুঝি নাই, সারফেস এরিয়া কথাটা কি বলছো? মানে সার্ফেস এরিয়াটা বেশি থাকলে এয়ার রেজিস্ট্যান্স বেশি কাজ করবে। হ্যাঁ, তো এর জন্য কি লাইক এয়ার স্কাই ডাইভাররা শরীর ছড়িয়ে দেয়? হ্যাঁ ওইটাই, যে আমরা যে প্যারাশুট যে খুলি, দেন স্কাই ডাইভাররা যে তারা যে ওরকম উইংস এর মতো এরকম সারফেস এরিয়াটা যে ওরকম বাড়ায় দেয়, দ্যাট ইজ দ্য রিজন, যে ইচ্ছা করে আমরা কি করতেছি ওখানে এয়ার রেজিস্ট্যান্সটা বাড়াইতেছি, তাহলে যেন আমাদের অ্যাসেলারেশনটা কম হয়। ওই ব্যাপারগুলো আমরা দেখবো এক্সপ্লেনেশনে, বুঝছো? আচ্ছা, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম,
এখানে এয়ার রেজিস্ট্যান্স কোন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে এই দুইটা ফ্যাক্টর আমরা লিখে রাখলাম। ওকে, সো নাও উই উইল স্টার্ট উইথ দ্য মেইন এক্সপ্লেনেশন, যে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনটা। এই কোয়েশ্চেন, হ্যাঁ, এই কোয়েশ্চেন তোমাদের মাস্ট পরীক্ষাতে আসবেই আসবে, বুঝছো? এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন, যে এটা একদম বলতে গেলে দিস ইজ আ সামারি অফ চ্যাপ্টার 1, 2 এন্ড 3 সবগুলো কনসেপ্টের অ্যাজ আ হোল এখানে আমরা একটা কনক্লুশন করব, বুঝছো? সো এখন এখানের মধ্যে আমরা দেখি ফার্স্টে হেডিং দেব কি, টার্মিনাল ভেলোসিটি এক্সপ্লেনেশন। আচ্ছা, সো এখন ফার্স্টে এখানের মধ্যে সবাই স্টেপ বাই স্টেপ খেয়াল করো। আমি এক্সপ্লেনেশনটা আমার সাথে সাথে তোমাদের লিখতে হবে না, হ্যাঁ, এক্সপ্লেনেশনটা আমার সাথে সাথে তোমাদের লিখতে হবে না, আমি এট দ্য এন্ড অফ দ্য লেকচার স্ক্রিনশট নিয়ে তোমাদের ভাইয়া গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ বলো। এয়ার রেজিস্ট্যান্স তো অবজেক্টের শেপও ম্যাটার করে, অবজেক্টের শেপ তাই না? ম্যাটার করে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অবজেক্টের শেপ ম্যাটার করে। যদি অ্যারোডাইনামিক শেপ হয় তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স কম কাজ করবে, বিকজ ওইটার ইয়েস ভাইয়া। সাইড দিয়ে ইজিলি ফ্লো করে চলে যাবে। হ্যাঁ, ওইসব ব্যাপার আছে, বাট ওইটাও আচ্ছা, ওইরকম এখানে কি আমাদের জাস্ট কতটুকু লিখে সারফেস রাখছি। এরিয়া এক্সপোজড ওইটার উপরে ডিপেন্ড করে বেসিক্যালি। যে আমরা যদি অ্যারোডাইনামিক শেপ বানাই তো তখন ওটা কি করতেছে, ওরকম পয়েন্টই কোনো একটা সারফেস ইয়েস ভাই, বানাইতেছে ইয়েস ভাই। যেটা কি করবে, এয়ারটাকে কাট করে নেবে। সো বেসিক্যালি ওইটা সারফেস হ্যাঁ, এরিয়াটাই সারফেস এরিয়া কমায় নিচ্ছে। ওইটাই। আচ্ছা, সো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছি যে দেখো তোমাদের এখন এই জিনিসটা লিখতে হবে না। ওকে, আমি আজকের ক্লাস শেষে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, এন্ড এই মান্থের শেষে, যে আজকে তো আমাদের এই মান্থের লাস্ট ক্লাস, সো আমি তোমাদেরকে এই মান্থে যেই লেকচার গুলি হয়েছে লিঙ্ক গুলা তো দেই নাই, তো এই মান্থের শেষে লিঙ্ক গুলা দিয়ে দিব, তোমরা যেন চ্যাপ্টার 1, 2, 3 গুলা রিভিশন দিতে পারো, বিকজ এগুলো হলো আমাদের কোর চ্যাপ্টার্স, বুঝছো? এগুলো হলো আমাদের মেইন চ্যাপ্টার গুলি, যেগুলোর কনসেপ্ট গুলা তোমাদের অনেক অনেক জায়গায় ইউজ করতে হবে। সো এইসব বেসিক্স গুলি আমাদের ভেরি রিজিড থাকা লাগবে, কোনো কনসেপ্টে যেন আমাদের কোনো ল্যাকিং না থাকে, বুঝতে পারছো? প্লেলিস্ট বানাই দেন, প্লেলিস্ট। হ্যাঁ হ্যাঁ, প্লেলিস্ট বানাই দিব, সমস্যা নাই। আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, যে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন আমরা শুরু করব। সো আমি যে কথাগুলি বলতেছি এগুলি ফার্স্টে অ্যাটেনশন দিয়ে শুনো, আমার সাথে সাথে লিখতে হবে না, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব লেকচারের। ওকে, সো তাহলে এখন সবাই একটু ফোকাস করে শুনো। ফার্স্ট অফ অল, একজন মানুষ কি করবে, যে একজন একজন স্কাই ডাইভার, সে হেলিকপ্টারের উপরে আছে আর একটা প্লেনে আছে, সে ইনিশিয়ালি তো রেস্টে, সে মাত্র জাস্ট জাম্প করবে। ওকে, সবাই একটু ভালো মতো সিকোয়েন্স গুলা খেয়াল করো। সে এখনো জাম্প করে নাই, সে জাস্ট জাম্প করবে। তখন কি তার কোনো ভেলোসিটি আছে? তখন তার কোনো নো ভাইয়া। ভেলোসিটি নাই। তো যদি তার কোনো ভেলোসিটি না থাকে, হ্যাঁ, যদি ওই অবজেক্টের কোনো ভেলোসিটি না থাকে, তো তাহলে ভেলোসিটিকে অপোজ করার জন্য কি কোনো এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে বলো তো? নো ভাইয়া। তো তার মানে প্রথমে ওই অবজেক্টের উপর, যে প্রথমে ওই স্কাই ডাইভারের উপর কি নাই, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই। কিন্তু যার কেউ নাই, তার একটা জিনিস আছে, কি? ওয়েট, তাই না? প্রত্যেকটা অবজেক্টেরই তো একটা ম্যাস আছে। সো তাহলে ম্যাস থাকলে পরে তার কি করবে, আর্থ তাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে আর্থ যে যে কোনো অবজেক্টকে নিচের দিকে অ্যাট্রাক্ট করে, ওইটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্স বলি না, অর ওয়েট অফ দ্য অবজেক্ট বলি, ঠিক আছে? সো তাহলে ফার্স্ট এর কথাটা আমরা বলবো যে ইনিশিয়ালি দেয়ার ইজ অনলি ওয়ান ফোর্স অ্যাক্টিং অন দ্য স্কাই ডাইভার। কি ফোর্স? ইটস ওয়েট। কোন ডিরেকশনে কাজ করতেছে ওয়েট? ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে ব্যাপারগুলো আমি কি লিখতেছি। বারবার করে বলতেছি যে এখন তোমরা লিখতে যে ফোকাসটা নষ্ট করে ফেলো না, শুনতে থাকো ভালো মতো যে আমি কি লিখতেছি আর কি বলতেছি। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, কি জিনিস? ইনিশিয়ালি না, সে জাস্ট জাম্প করছে, মানে কি তার পায়ের নিচে এখন কিছু নাই, বুঝছো? সে জাস্ট জাম্প করছে মোমেন্টারিলি, একদম ফার্স্ট সেকেন্ডে। তখন তার উপরে তো কোনো কি নাই, এয়ার রেজিস্ট্যান্স নাই, বিকজ তার কোনো ভেলোসিটি নাই। তো শুধু একটা ফোর্সই আছে, কি? ওয়েট। এয়ারের মধ্যে তো আর নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে না, পাবে? কোনো কিছুর সাথে কন্ট্যাক্টে না থাকলে নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকবে না, ঠিক আছে? সো তাহলে ইনিশিয়ালি দেয়ার ইজ অনলি ওয়ান ফোর্স acting on the object তো না, স্কাই ডাইভার মানুষ তো। So initially there is only one force acting on the skydiver,
his weight কোন ডিরেকশনে? In the downward direction. Downward. Very good. In the downward direction. So এই যে একটা অবজেক্টের উপরে জাস্ট একটা ফোর্স আছে, সো কোন একটা অবজেক্টের উপরে যদি জাস্ট একটা ফোর্স কাজ করে, ওই ফোর্স কি জীবনে ব্যালেন্সড হবে? না। না। তো তাহলে এই ফোর্সটা কি আনব্যালেন্সড? আচ্ছা, সো এখন আনব্যালেন্সড ফোর্স থাকলে পরে কি হয় ফারিসি? অ্যাসেলারেশন হবে নাকি? অ্যাক্সেলারেশন হবে, হ্যাঁ। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা বলবো। তো তাহলে since there is an unbalanced force, since there is an unbalanced force বলা যেই কথা, resultant force বলা একই কথা, হ্যাঁ? সো তাহলে since there is an unbalanced force or resultant force acting on him, he will accelerate downwards. সো তাহলে সে এখন কি করবে? অ্যাসেলারেট করবে। এতটুকু পর্যন্ত তো হোপফুলি কারো কোনো কনফিউশন নাই। ফার্স্টে কি বললাম যে স্কাই ডাইভারটা জাস্ট জাম্প করলো, তো তখন তার উপরে শুধু একটা ফোর্সই আছে, কি ফোর্স? ওয়েট। কোন ডিরেকশনে? নিচের ডিরেকশনে। সো তাহলে যেহেতু জাস্ট একটাই ফোর্স, তো তাহলে এই ফোর্সটা তো আনব্যালেন্সড, এন্ড কোন একটা অবজেক্টের উপরে যদি কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করে, হোয়াট উইল হ্যাপেন? ইট উইল মেক দ্য অবজেক্ট অ্যাসেলারেট। কোন ডিরেকশনে অ্যাসেলারেট করবে? যেই ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স, ওই ডিরেকশনে অ্যাসেলারেট করবে। সো তাহলে নিচের দিকে সে কি করবে? অ্যাসেলারেট করবে। হোয়াট ডাজ অ্যাসেলারেশন মিন? শ্রাবণ, অ্যাসেলারেট করলে পরে কি ভেলোসিটি বাড়বে না? Yes, sir. Change of velocity. কমতে There will পারে। be change in Like velocity. direction. Excellent. এটা আরো ভালো একটা টার্ম যে ভেলোসিটির মধ্যে একটা চেঞ্জ আসবে। সো ইনিশিয়ালি তো কোনো ভেলোসিটি ছিল না, তো এখন ভেলোসিটি কি হবে? বাড়বে, তাই তো? যে নিচের ডিরেকশনে ভেলোসিটি গেইন করবে। তো এখন ইনিশিয়ালি Yes, কোনো sir. ভেলোসিটি ছিল না, এখন একটা ভেলোসিটি গেইন করলো। সো হোয়াট উইল হ্যাপেন? ভেলোসিটি যদি এখন থাকে, তো তাহলে এই যে মাত্র একটা জিনিস পড়ে আসলাম লেকচারের একদম শুরুতে, যে এতক্ষণ তো কোনো ভেলোসিটি ছিল না দেখে এয়ার রেজিস্ট্যান্স ছিল 0, কিন্তু এই যে এখন ভেলোসিটি বাড়লো, তো এর জন্য কি হবে? এয়ার রেজিস্ট্যান্সটা বাড়বে না? যে এখন এতক্ষণ এয়ার রেজিস্ট্যান্সও 0 ছিল বিকজ ভেলোসিটি 0 ছিল, বাট নাও দ্যাট ভেলোসিটি হ্যাজ স্টার্টেড টু ইনক্রিজ, সো হোয়াট উইল হ্যাপেন? ভেলোসিটি বাড়লে পরে এয়ার রেজিস্ট্যান্সও বাড়বে, তাই তো? Yes, sir. ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমরা লিখবো কি জিনিস? As he accelerates, what will happen? Velocity will increase. So air resistance will start to act on him. এখন এয়ার রেজিস্ট্যান্স কোন ডিরেকশনে কাজ করবে? যেই দিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে। সো তাহলে মুভ করতেছে নিচে, সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে আপওয়ার্ডস। তো তাহলে as he accelerates, what happens? His velocity will increase, so air resistance will start to act on him in the upward direction. So air resistance কি করতেছে? আপওয়ার্ড ডিরেকশনে কাজ করা শুরু করবে। তো এয়ার রেজিস্ট্যান্স will start to act on him in the upward direction. Yeah. হ্যাঁ বলো। এই যে in the upward না লিখে অপোজিটও লেখা যাবে? in the opposite direction? হ্যাঁ, অপোজিট বললেও হয়, বাট এই যে স্পেসিফিক্যালি আমরা যে বললাম যে অ্যাসেলারেশনটা নিচের দিকে, তো এর জন্য আমরা ডিরেকশনটা এরকম স্পেসিফাই করে বললে পরে আরো ভালো হয়। অপোজিট বললেও কোনো সমস্যা নেই, ওইটাও কারেক্ট, বুঝছো? অপোজিট বললেও প্রবলেম নাই, কিন্তু এটা বললে আরো বেটার, বুঝছো? এর জন্য এটা লিখছি। আচ্ছা, তো এখন দেখো এই যে আমি এক্সপ্লেনেশন এতটুকু লিখলাম না, এই ব্যাপারটা খেয়াল করে, এটা কিন্তু আমরা আসলে ক্যালকুলেশনে করে আসছি। দেখো প্রথমে দেখো তো 0 থেকে 2 সেকেন্ড, এই সময় দেখো তো ফোর্স কয়টা? জাস্ট একটা ফোর্স, তাই না? জাস্ট একটা ফোর্স 500 নিউটন। কোন দিকে? নিচের দিকে। তো তাহলে এই যে একদম ফার্স্টে কি বলছিলাম সুভা, এই যে ক্যালকুলেশন গুলি আমরা এক্সপ্লেনেশনের সাথে রিলেট করতে পারবো। সো দেখো তো
প্রথমে জাস্ট একটা ফোর্স কাজ করতেছে ওয়েট কোন দিকে, নিচের দিকে, আর ওই সময় ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। তো এখন এই যে একটা আনব্যালেন্সড ফোর্স আছে, তো এর জন্য সে কি করলো, অ্যাসেলারেট করলো, তো একটা ভেলোসিটি গেইন করলো। তো এই যে সে একটা ভেলোসিটি গেইন করলো, এর পরের পোর্শন অফ টাইমের মধ্যে দেখো যে 2 থেকে 5 সেকেন্ড, এই টাইমের মধ্যে কি হচ্ছে, এয়ার রেজিস্ট্যান্স নামের একটা ফোর্স অ্যারাইজ করছে না? এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে কত, 100 নিউটন। কোন ডিরেকশনে, আপওয়ার্ড ডিরেকশনে, মানে অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি আর কি। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, ওয়েট কিন্তু আমাদের চেঞ্জ হবে না, যে একটা অবজেক্ট উপর থেকে নামা শুরু করছে, হ্যাঁ, তো এখন একটা চিকন একজন মানুষ উপর থেকে নামতে নামতে কি মোটা হয়ে যাবে? তার তো ওয়েটের মধ্যে তো কোনো চেঞ্জ আসবে না, ওয়েটটা কি থাকবে, কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে ওয়েট কিন্তু সব জায়গায়, যে দেখো ডাউনওয়ার্ড ফোর্সটা সব জায়গায় কিন্তু 500 নিউটন দিছিলাম, যে 500 নিউটনই আছে। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে হচ্ছে কি, ওয়েট হলো কনস্ট্যান্ট, তো তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হলো ফিক্সড, কিন্তু আগে এই যে ফার্স্টে 0 থেকে 2 সেকেন্ডের সময় কোনো আপওয়ার্ড ফোর্স ছিল না, এখন 2 থেকে 5 সেকেন্ডের এখানে কি হচ্ছে, একটা আপওয়ার্ড ফোর্স কাজ করা শুরু করছে না? সো এখন দিস আপওয়ার্ড ফোর্স উইল কজ হোয়াট, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কি বাড়লো নাকি কমলো? দেখো তো, আগে আনব্যালেন্সড ফোর্স ছিল, এখানের মধ্যে খেয়াল করো, কমে গেছে না? এই জিনিসটাই, যে আগে আনব্যালেন্সড ফোর্স ছিল 500 নিউটন, বিকজ ওয়েট জাস্ট একাই কাজ করতেছিল, কিন্তু এখন এয়ার রেজিস্ট্যান্স এসে কি করছে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটাকে কমায় দিছে, রাইট? ফার্স্ট সেকেন্ড যে এয়ার রেজিস্ট্যান্স কেন কাজ করে নাই? তখন যে ইনিশিয়ালি কোনো ভেলোসিটি ছিল না, তো ভেলোসিটি না থাকলে তো ভেলোসিটিকে অপোজ করার কিছু নাই। ইনিশিয়ালি কোনো ভেলোসিটি যদি না থাকে তখন এয়ার রেজিস্ট্যান্সও থাকবে না এর জন্য, বুঝছো? ইয়েস ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি হলো ব্যাপারটা, প্রথমে কোনো ভেলোসিটি ছিল না, তো তাহলে শুধু একটা ফোর্সই ছিল ওয়েট, তো তার জন্য অ্যাসেলারেট করছে, ভালো কথা। এখন ভেলোসিটি গেইন করাতে হোয়াট হ্যাপেন্ড, ভেলোসিটি গেইন করাতে এখন এয়ার রেজিস্ট্যান্স ভেলোসিটিটাকে অপোজ করতেছে। আচ্ছা, ভেলোসিটি আছে দেখে এখন এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে। সো হোয়াট ইজ দ্য এয়ার রেজিস্ট্যান্স ডুইং, এয়ার রেজিস্ট্যান্সটা আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটাকে কি করলো, কমায় দিল না? কমায় দিছে। সো এই যে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কমে গেছে, সো এখন দেখো তো অ্যাসেলারেশনের ভ্যালুটা কি বাড়লো নাকি কমলো? আগে অ্যাসেলারেশন ছিল 10, এখন অ্যাসেলারেশন হয়েছে কত, 8, তাই না? এরপরে দেখো কমছে ভাইয়া। তো অ্যাসেলারেশনের ভ্যালু কমে গেছে, ভেরি গুড। তো তাহলে এই কথাটা আমরা ফার্স্টে লিখে রাখি, যে এখানের মধ্যে কি হয়েছে, প্রথমে তো শুধু একটা ফোর্স কাজ করতেছে, ওয়েট, কোন দিকে, নিচের দিকে, তো এর জন্য নিচের দিকে হলো আনব্যালেন্সড ফোর্স আছে, যার জন্য নিচের দিকে অ্যাসেলারেট করবে, গেল। অ্যাসেলারেট করা মানে নিচের দিকে ভেলোসিটি গেইন করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন এর জন্য কি হবে, সিন্স তার এখন একটা ভেলোসিটি আছে, তো এর জন্য এটাকে অপোজ করার জন্য কি করবে, এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে। কোন দিকে কাজ করবে, আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার করছি। নাও এখানে কি হবে, দিস কজেস, কোনটা কজেস, এয়ার রেজিস্ট্যান্স যে উপরে কাজ করা শুরু করছে, তো এর জন্য কি হবে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কমে যাবে না সুভা? হ্যাঁ। তো তাহলে দিস আচ্ছা, কজেস তাহলে দ্য, এয়ার রেজিস্ট্যান্স যত মানে বাড়বে অ্যাসেলারেশন তত কমবে না? হ্যাঁ হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স যত বাড়বে অ্যাসেলারেশন তত কমতে থাকবে। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট। ওকে সরি, একজন গার্ডিয়ান কল দিছিল। তোমাদের সিনিয়রদের এই প্রেডিক্টেড গ্রেডস নিবে নাকি নেক্সট সেশনে যাবে, ওগুলো নিয়ে কনসাল্ট করার জন্য তো বললাম যে ক্লাসে আছি, তো এর জন্য এখন রেখে দিছি, পরে আবার কল দিব। আচ্ছা, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, যে ব্যাপারটা কি, যে এই যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করা শুরু করলো, সো এর জন্য কি হবে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কমে যাবে। এন্ড সুভা খুবই সুন্দর মতো পয়েন্ট পরেরটার আমি যেটা লিখবো আগে আগে কিভাবে বুঝে গেছে, যে এয়ার রেজিস্ট্যান্স যত বাড়বে কি হবে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু তত কমতে থাকবে, তাই না? সো এই ব্যাপারগুলোই হবে, আমরা এগুলাই লিখবো, ক্যালকুলেশনস গুলির সাথেও এই ব্যাপারগুলো আমরা সুন্দর মতো রিলেট করতে পারবো। আচ্ছা, সো তাহলে দিস কজেস, কি কজেস, এই যে এয়ার রেজিস্ট্যান্স যে উপরের ডিরেকশনে কাজ করা শুরু করছে, এর জন্য কি হবে, দিস কজেস দ্য আনব্যালেন্সড ফোর্স টু ডিক্রিজ। তো এখন আনব্যালেন্স ফোর্স কমলে পরে অ্যাসেলারেশনও কমে যায়, তাই তো?
so acceleration also decreases. তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, আনব্যালেন্সড ফোর্স কমতেছে, তো এর জন্য অ্যাসেলারেশন কমতেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, অ্যাসেলারেশন কমতেছে, দেখো অ্যাসেলারেশন আগে ছিল কত 10, এর পরে হয়েছে কত 8, এর পরে হয়েছে কত 5, এর পরে হয়েছে কত 2, এর পরে হয়েছে হলো 0। আচ্ছা, সো তাহলে অ্যাসেলারেশনটা কমতে 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 কত হইলো সুভা? 0 অ্যাসেলারেশনটা 0%। কমতে 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 ফাইনালি হয়েছে কত 0। কিন্তু ভেলোসিটির ব্যাপারটা দেখো তো, অ্যাসেলারেশন কমতেছে কিন্তু ভেলোসিটির কিন্তু কি হইতেছে, the velocity is বাড়তেছে। increasing, তাই না? ভেলোসিটিটা বাড়তেছে কিন্তু ভেলোসিটির চেঞ্জিং এর রেটটা কমে যাবে। এই এক্সপ্লেনেশনটা আমি এখানের মধ্যে লিখতেছি না, আমি জাস্ট বলে রাখতেছি যে দেখো ভেলোসিটি যত বাড়তেছে তত দেখো এয়ার রেজিস্ট্যান্স বাড়া শুরু করছে না, যে ভেলোসিটি যত বাড়ে এয়ার রেজিস্ট্যান্স তত বাড়ে। তো ভেলোসিটি বাড়তেছে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে। তো এরকম ভেলোসিটি বাড়তে 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 এক সময় কি হবে, এয়ার রেজিস্ট্যান্সটা ওয়েটের সমান হয়ে যাবে না। এই যে আমাদের 9 to 15 সেকেন্ড, এখানের মধ্যে কি হয়েছে দেখো 9 to 15 সেকেন্ডের এখানে এয়ার রেজিস্ট্যান্সটা কি করলো, ওয়েটের সমান হয়ে গেছে। সো তাহলে ওয়েট 500 নিউটন ডাউনওয়ার্ডস এন্ড অ্যাসেলারেশন কি বলে এয়ার রেজিস্ট্যান্স 500 নিউটন আপওয়ার্ডস। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স বানায় ফেললো কত 0। তো এই যে আনব্যালেন্সড ফোর্স 0 হয়ে গেল, তো এর জন্য অ্যাসেলারেশন হইলো কত 0। তা অ্যাসেলারেশন যদি 0 হয় ভেলোসিটিটা কি হইলো কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করলো না, এই কনস্ট্যান্ট ভেলোসিটির নামই কি টার্মিনাল ভেলোসিটি। ওকে, সো তাহলে এই এক্সপ্লেনেশনটা আমরা যদি লিখি, আমি আবার বলবো সেম কথাগুলি, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে as he accelerates velocity will increase, so air resistance will start to act on him কোন ডিরেকশনে, in the upward direction। তো এই যে এয়ার রেজিস্ট্যান্স উপরে কাজ করা শুরু করলো, সো এটার জন্য কি হবে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কমে যাবে। সো তাহলে this causes the unbalanced force to decrease, তো আনব্যালেন্সড ফোর্স কমে গেলে তো অ্যাসেলারেশনও কি হবে, কমে যাবে। সো অ্যাসেলারেশন also decreases, then eventually what will happen, eventually the air resistance will balance the weight। so air resistance যদি weight কে ব্যালেন্স করে ফেলে, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স হলো কত 0। so unbalanced force becomes unbalanced force becomes 0। তো তাহলে অ্যাসেলারেশন কি হবে 0 হবে। 0 সো অ্যাসেলারেশন 0 হবে। অ্যাসেলারেশন 0 মানে কি ভেলোসিটি 0? না, কনস্ট্যান্ট। Very good. So তাহলে acceleration also becomes 0, thus velocity becomes আচ্ছা ভাই, টার্মিনাল ভেলোসিটিটা শুধু মানে স্কাই ডাইভিং এর সময় কেন, এমনি যখন এটা ধরো শুধু নরমাল স্কাই ডাইভিং এর জন্য না, এটা হরাইজন্টালি মুভ করতে সময়, বুঝছো? মনে করো কোন একটা স্পিড কার, হ্যাঁ, যে কোন একটা এরকম রেসিং কার আছে, এখন রেসিং কার অ্যাসেলারেট করতেছে হরাইজন্টাল গ্রাউন্ডে। তো এখন ইনিশিয়ালি অ্যাসেলারেট করতেছে কেন, বিকজ ইঞ্জিনের ফোর্সটা কি এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশনের থেকে বেশি। ওকে, ইঞ্জিনের ফোর্সটা এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশনের থেকে বেশি, সো এর জন্য অ্যাসেলারেট করতেছে সামনে। এখন যত অ্যাসেলারেট করবে ওই রেসিং কারের ভেলোসিটি তত বাড়বে, তো ভেলোসিটি যত বাড়বে তো এয়ার রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে। দেন ইভেন্চুয়ালি দেয়ার উইল বি আ টাইম, যে আমাদের ম্যাক্সিমাম স্পিড লিমিট থাকে না, যে একটা স্পিড কারেরও, ঠিক আছে, যে একটা রেসিং কারেরও কি থাকে, ম্যাক্সিমাম একটা স্পিড লিমিট থাকে, যে এত স্পিডের বেশি সে রিচ করতে পারে না। তো তাহলে ওইটা কি, ওই স্পিড রিচ করলে হোয়াট হ্যাপেন্স, ওই স্পিডে এয়ার রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন মিলে ইঞ্জিনের ফরওয়ার্ড ফোর্স কে ব্যালেন্স করে ফেলে, সো তখন ওইটাকেও টার্মিনাল ভেলোসিটি বলা হয়, বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এখানে হ্যাঁ বলো। পানির ক্ষেত্রে তো একটা সারফেস টেনশন কাজ করে অলওয়েজ, যখন একটা বডি পানির ভিতরে ঢুকে অন্য একটা মিডিয়াম, রাইট? হ্যাঁ, তো অনেক ফাস্ট যদি পানির ভিতরে ঢুকে, তাহলে পানির একদম সলিডের মতো একটা হিট দেয় না ফার্স্ট? হ্যাঁ হয়।
এমন কোন একটা ইফেক্ট থাকতে পারে যেখানে একটা অবজেক্ট অনেক স্পিডের একটা ভ্যাকুয়াম থেকে এয়ারে যাওয়ার সময় সেম ইফেক্টটা পড়ে? এই জিনিসটা শিওর না, এটা দেখতে হবে, হইতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমরা ফার্স্টে এটা শেষ করে নিই, দেন ওই বাকি ওইসব নিয়ে কথা বলবো পরে। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? আনব্যালেন্স ফোর্স 0 হলো, সো অ্যাসেলারেশন অলসো বিকামস 0, সরি অলসো বিকামস লিখে কমা দিয়ে দিছি, ওয়াও। সো অ্যাসেলারেশন অলসো বিকামস 0, thus velocity কি হবে? thus velocity becomes constant. কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট ভেলোসিটিকে কি বলা হবে? টার্মিনাল ভেলোসিটি। তাহলে this constant velocity is called terminal velocity of free fall. Okay, টার্মিনাল ভেলোসিটির কি আরো ডিফারেন্ট ফর্মসও আছে ফ্রি ফল ছাড়া? হ্যাঁ, ওই জিনিসটা আমরা দেখবো এখন, যে এইটা তো কি করছে, যে আল্লাহর নামে লাফ দিয়ে দিছে প্লেন থেকে, বুঝছো জেরিন? যে এখানের মধ্যে কি হইতেছে, আল্লাহর নামে সে প্লেন থেকে লাফ দিয়ে দিছে, দেন পড়তেছে যে ব্রেকআপের কথা চিন্তা করলো, যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, তো এর জন্য ছেলেটা ওখান থেকে লাফ মেরে পড়ে। এখন মাঝপথে তার মনে পড়লো, আরে ধরো এক মেয়ে কি আছে নাকি দুনিয়ায়, আর কত মেয়ে আছে। তো তখন এখন কি করবে, মরার ভয় ঢুকে গেছে মনের মধ্যে, তো এখন কি করবে, প্যারাশুট খুলবে, বুঝছো? তারপর প্যারাশুট খুললে কি কাহিনী হবে, ওই জিনিসটা এখন আমরা নেক্সট প্যারাতে লিখবো, বুঝতে পারছো? ওকে, সো তাহলে প্রথম প্যারাগ্রাফের এখানে হোপফুলি কারো বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ফার্স্টে কি, যখন যে জাস্ট জাম্প করলো তখনও তার কোনো ভেলোসিটি গেইন করে নাই, তো তাহলে তার কি, শুধু একটা ফোর্সে কাজ করতেছে, কি ফোর্স? ওয়েট। কোন দিকে? নিচের দিকে। তো তাহলে ওই ফোর্সটা কি হবে? আনব্যালেন্সড ফোর্স। তাই আনব্যালেন্সড ফোর্সের জন্য কি হবে? অ্যাসেলারেশন হবে। তো অ্যাসেলারেশন হওয়া মানে কি? ভেলোসিটিতে চেঞ্জ আসা, সো ভেলোসিটি গেইন করবে কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, তো এখন ভেলোসিটি বাড়লো। প্রথমেই তো বললাম যে ভেলোসিটি নাই দেখে এয়ার রেজিস্ট্যান্স নাই। তো এই যে এখন ভেলোসিটি বাড়লো, তো তাহলে ভেলোসিটির সাথে কি হবে? এয়ার রেজিস্ট্যান্সটাও বাড়বে। তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স বাড়া শুরু করলো। আচ্ছা, এয়ার রেজিস্ট্যান্স বাইরে তো আমাদের একটা প্রবলেম করে দিছে। কি প্রবলেম? এয়ার রেজিস্ট্যান্স যত বাড়তেছে অ্যাসেলারেশন তত কমে যাচ্ছে, তাই না? যে এয়ার রেজিস্ট্যান্স যত বাড়তেছে কি হচ্ছে? আনব্যালেন্সড ফোর্স কমে যাচ্ছে। তো সো এয়ার রেজিস্ট্যান্স যত বাড়বে আনব্যালেন্সড ফোর্স কমবে, আনব্যালেন্সড ফোর্স কমলে অ্যাসেলারেশন কমবে। দেন এমন হইতে 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 এক সময় এয়ার রেজিস্ট্যান্স বেড়ে বেড়ে এত বেশি বড় হয়ে গেছে যে এখন এয়ার রেজিস্ট্যান্স কি করলো? ওয়েটটাকে ব্যালেন্স করে দিল। তো এয়ার রেজিস্ট্যান্স যদি ওয়েটের সমান হয়ে যায়, তো তাহলে আনব্যালেন্স ফোর্স থাকলো কত? 0। তো আনব্যালেন্স যদি কোনো ফোর্স না থাকে, তো তাহলে অ্যাসেলারেশনও হবে না। তো অ্যাসেলারেশন হবে না মানে ভেলোসিটিতে কোনো চেঞ্জ আসবে না। ওকে, অ্যাসেলারেশন হবে না মানে কি? ভেলোসিটিতে কোনো চেঞ্জ আসবে না। সো তাহলে ভেলোসিটি কি হবে? ইট উইল বিকাম কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলবো? টার্মিনাল ভেলোসিটি অফ ফ্রি ফল। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলো। সানলাইট কনস্ট্যান্টটাকে কি টার্মিনাল বলে? হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, সো এখন এটা গেল। নাও এখন কি করবে? এতক্ষণ তো এয়ার রেজিস্ট্যান্স কি হয়েছে? ভেলোসিটি বেড়ে বেড়ে এত বেড়ে গেছে যে এয়ার রেজিস্ট্যান্সটা ওয়েটের সমান হয়ে গেছে। নাও ভেলোসিটি তো এটা আছেই, এখন যদি আবার প্যারাশুট খুলে তখন কি হবে বলো তো তাশফিক? এখন যদি আবার প্যারাশুট খুলে, তো তখন the surface area that will be exposed ওইটা কি বেড়ে যাবে না? প্যারাশুটটা তো মানুষের সাথে কানেক্টেড থাকবে, আর নাইলে পরে প্যারাশুটটা এমনি খুলে লাভটা কি? সে তো তার গায়ের সাথে আটকায় রেখে দেন প্যারাশুটটা খুলবে। সো হোয়াট উইল হ্যাপেন? ইট উইল ইনক্রিজ দ্য সারফেস এরিয়া বাই আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। তো এই যে এখন সারফেস এরিয়া বাড়লো, তো সারফেস এরিয়া বাড়াতে এয়ার রেজিস্ট্যান্স কি করবে? বাড়বে না? ইয়েস ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটা এখান থেকে শুরু হয়েছে। দেখো সারফেস এরিয়ার এই কাহিনীটা এই জায়গা থেকে। কি কাহিনী? এই যে 15 to 19 সেকেন্ডস, এখানের মধ্যে দেখো তো এয়ার রেজিস্ট্যান্সটা দেখছো কি হইলো হঠাৎ করে? এই যে 19 to 15 সেকেন্ড এই জায়গায় কি ছিল? the air resistance was equal to the weight। ঠিক আছে, ভালো কথা, তো ওই ভেলোসিটিতে পড়তেছে, কিন্তু ভেলোসিটি 58 মিটার পার সেকেন্ড ওইটা তো আছেই। এখন আরো সাথে সে কি করলো? প্যারাশুট ওপেন করলো। সো হোয়াট হ্যাপেন্ড?
ভেলোসিটি ওইটার জন্য এয়ার রেজিস্ট্যান্স হলো ওয়েটের সমান। এখন আরো এক্সট্রা কি করতেছে, সারফেস এরিয়া বাড়ায় দিল। সো এখন এয়ার রেজিস্ট্যান্স কি করবে, ওয়েটের থেকেও বড় হয়ে যাবে না? সো এখন এখানের মধ্যে কি হয়েছে, এয়ার রেজিস্ট্যান্সটা ওয়েটের থেকেও বড় হয়ে গেছে। তো এয়ার রেজিস্ট্যান্স হলো 800, ওয়েট আগে যা ছিল যে 500 নিউটন ছিল 500 নিউটনই আছে। সো এই যে কি হইলো, এয়ার রেজিস্ট্যান্সটা যে ওয়েটের থেকে বড় হয়ে গেছে, তো এর জন্য আনব্যালেন্সড ফোর্স এখন কোন দিকে অ্যাক্ট করা শুরু করতেছে দেখো তো। ভেলোসিটি যেই দিকে তার উল্টা ডিরেকশনে না, ভেলোসিটি হলো নিচে, এক্স্যাক্টলি আপওয়ার্ড, যে ভেলোসিটি হলো নিচে কিন্তু আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে উপরে। তো এই যে আনব্যালেন্সড ফোর্সটা আপওয়ার্ড কাজ করতেছে, সো এটার জন্য কি হবে, ভেলোসিটিটা এখন কমবে। এই যে এই জিনিসটা আমরা কনসেপ্টের এখানে লাস্ট দিন লিখে রাখছিলাম যে ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের ডিরেকশন যতক্ষণ সেম থাকবে ততক্ষণ ভেলোসিটি বাড়বে। আর ভেলোসিটি কমবে কখন, যদি ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশনটা কি হয়, অপোজিট হয়। সো তাহলে এই ব্যাপারটা আমরা লিখবো যে কি, when the skydiver opens the parachute, when the skydiver opens the parachute, so তখন কি হবে, the surface area will increase, তো ভাইয়া এখন ভেলোসিটি আরো বাড়বে না যেহেতু ইয়া বাড়ছে, এয়ার রেজিস্ট্যান্স বাড়ছে? হ্যাঁ সুবা কি বলছো, আরেকবার বলো। এখন ভেলোসিটিটা আরো বাড়বে না যেহেতু এয়ার রেজিস্ট্যান্স বাড়ছে? না, এখানের মধ্যে একটা ব্যাপার আছে, তুমি একটা ব্যাপার একটু উল্টা চিন্তা করলে সমস্যা হবে। হ্যাঁ, তুমি একটু আগে কি ভাবছো যে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে দেখে ভেলোসিটি বাড়তেছে এমন ভাবছো? হ্যাঁ। না, ব্যাপারটা কিন্তু এমন না। ভেলোসিটি বাড়তেছে বিকজ আনব্যালেন্সড ফোর্স আর অ্যাসেলারেশন, আনব্যালেন্সড ফোর্স আর ভেলোসিটির ডিরেকশন সেম আছে এর জন্য। হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স বাড়াতে ভেলোসিটি কিন্তু কি হইতেছে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, একটু আগে কি হয়েছে, এতক্ষণ পর্যন্ত দেখো তো অ্যাসেলারেশনটা কি ছিল, পজিটিভ, যে অ্যাসেলারেশনটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ছিল, রাইট? এতক্ষণ অ্যাসেলারেশন ডাউনওয়ার্ড ডিরেকশনে ছিল দেখে ভেলোসিটি বাড়ছে, নট বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। বুঝছো, এই জিনিসটা একটু ভুল চিন্তা করতেছিল। তাহলে তোমার চিন্তা করতে হবে এমন, ভেলোসিটি বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়ে। ওকে, ভেলোসিটি বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়ে। তো এখন এতক্ষণ কি হচ্ছিল, এয়ার রেজিস্ট্যান্স তো কাজ করতেছে, তো এখন অ্যাসেলারেশন কমতেছে, কিন্তু কি হচ্ছে, অ্যাসেলারেশনের ডিরেকশনটা তো ডাউনওয়ার্ড ছিল এতক্ষণ, তাই না? যতক্ষণ অ্যাসেলারেশনের ডিরেকশন ডাউনওয়ার্ড থাকবে ততক্ষণ ভেলোসিটি বাড়তেই থাকবে। বুঝছো, যে যতক্ষণ ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন সেম ততক্ষণ পর্যন্ত দ্য ভেলোসিটি উইল কিপ অন ইনক্রিজিং। ওকে, দেন অ্যাসেলারেশন 0 হয়ে গেছে, তখন কি হয়েছে, ভেলোসিটি হয়ে গেছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে বাকিটুকু বলতেছি। ওকে, ওকে। সো তাহলে তোমার একটু আগে লজিকটা একটু উল্টা ছিল। হ্যাঁ, যে এয়ার রেজিস্ট্যান্স বাড়াতে ভেলোসিটি বাড়ে নাই। ভেলোসিটি বাড়ছে কেন, ভেলোসিটি বাড়ছে বিকজ ওয়েট ওয়াজ গ্রেটার দেন এয়ার রেজিস্ট্যান্স। ওকে, ভেলোসিটি বাড়ছিল কেন এতক্ষণ, বিকজ ওয়েট ওয়াজ গ্রেটার দেন এয়ার রেজিস্ট্যান্স। আর ভেলোসিটি বাড়তেছে দেখে এয়ার রেজিস্ট্যান্স আরো বেশি ফোর্সে অপোজ করতেছে। দেন এখন 19 to 15 সেকেন্ড, তোমার খাতায় তো এই টেবিলটা লেখা আছে না, তুমি 19 to 15 সেকেন্ডের এখানে যাও, এখানের মধ্যে দেখো 19 to 15 সেকেন্ডের এখানে ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য রিজন, বিকজ ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স সমান সমান হয়ে গেছে। এর জন্য যেহেতু ওয়েট হলো এয়ার রেজিস্ট্যান্সের সমান, এর জন্য আনব্যালেন্সড ফোর্স 0, এর জন্য ভেলোসিটি কনস্ট্যান্ট হয়েছে। এখন দেখো এতক্ষণ ভেলোসিটি বাড়ছে কেন, কি রিজন বলছি তোমাকে, যে ওয়েট এয়ার রেজিস্ট্যান্সের থেকে বড় ছিল, এর জন্য ভেলোসিটি বাড়ছে, তাই না? আচ্ছা, সো এখন 15 to 19 সেকেন্ডের এখানে দেখো তো, ওয়েটটা কি এয়ার রেজিস্ট্যান্সের থেকে বড় নাকি ছোট? ওয়েটটা কম, ওয়েট হলো কম। সো তার মানে ওয়েট যদি
এয়ার রেজিস্ট্যান্সের থেকে ছোট হয়, সো তাহলে এখন ভেলোসিটি কি করবে? কমে যাবে না? হ্যাঁ কমে যাবে। কি বুঝি নাই? decrease যে এখানের মধ্যে ডিক্রিজ করবে কেন দেখো তো? ডিক্রিজ করবে বিকজ ওয়েট এয়ার রেজিস্ট্যান্সের থেকে বড় হলে ভেলোসিটি বাড়ে, তো তাহলে ওয়েট এয়ার রেজিস্ট্যান্সের থেকে ছোট হলে ভেলোসিটি কি করবে? উল্টা কাজটা হবে, এতক্ষণ বাড়তেছিল তো তার মানে এখন ভেলোসিটি কি করবে? কমে যাবে, তাই তো? হ্যাঁ ভাই। তো তাহলে এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে লিখবো এখন, ঠিক আছে? যে এখানের মধ্যে কি হচ্ছে, when the skydiver opens the parachute the surface area will increase, so air resistance becomes greater than weight. স্যার সারফেস এরিয়া দুইবার লিখছে। সারফেস এরিয়া এন্ড এরিয়া দুইটা ডিফারেন্স একটা আছে, যে দেখো তোমার সারফেস এরিয়া না দেখো ভাইয়া তুমি দুইবার লিখছো সেটা বলছো। ও আচ্ছা এরিয়া এরিয়া দুইবার লিখছো। ও আচ্ছা সরি সো তাহলে সারফেস এরিয়া উইল ইনক্রিজ, তো এর জন্য কি হবে? এয়ার রেজিস্ট্যান্স উইল বিকাম গ্রেটার দ্যান ওয়েট, তাই তো? ওয়েট। হ্যাঁ আচ্ছা, সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স ওয়েটের থেকে বড় হয়ে গেল, সো এর জন্য কি হবে? আনব্যালেন্সড ফোর্স হলো অপোজিট ডিরেকশন আপওয়ার্ডস ভেলোসিটি, তো তাহলে unbalanced force is now opposite to the direction of velocity, force লেখেন নাই is now opposite to the direction of velocity. ওয়েট। আচ্ছা ওয়েট লিখলেও সেম না? ওয়েটের ডিরেকশনের সাথে আসলে তোমার এই জিনিসটাই যে কনসেপ্টের জন্য এর জন্য লিখে দিছিলাম যে ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনের উপরে ডিপেন্ড করবে যে ভেলোসিটি বাড়বে নাকি কমবে। ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্স সেম ডিরেকশনে হইলে ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্স অপোজিট ডিরেকশনে হয়ে গেলে ভেলোসিটি কমে। কমবে। সো তাহলে ভেলোসিটির সাথে আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন বা আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন বলা যেই কথা, অ্যাসেলারেশনের ডিরেকশন বলা একই কথা, তাই না? বিকজ আনব্যালেন্সড ফোর্স যেই দিকে অ্যাসেলারেশন ওই দিকে। ওকে, হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে when the skydiver opens the parachute the surface area will increase, so air resistance becomes greater than weight. তো এখন unbalanced force এখন কি is now opposite to the direction of velocity, so velocity will decrease. Now final thing কি জিনিস, এই যে এতক্ষণ কি হচ্ছিল, ভেলোসিটি বাড়াতে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছিল, সো এখন ভেলোসিটি যে কমতেছে তো এর জন্য এয়ার রেজিস্ট্যান্স কি করবে? কমবে না আজমাইন? ইয়েস ভাইয়া। যে এতক্ষণ কি হচ্ছিল, ভেলোসিটি বাড়ে তো এর জন্য এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, এখন ভেলোসিটি যদি কমে যায় তো তাহলে উল্টা জিনিসটাও হওয়া উচিত নাকি? সো তাহলে ভেলোসিটি বাড়লে যদি এয়ার রেজিস্ট্যান্স বাড়ে, ভেলোসিটি কমলে এয়ার রেজিস্ট্যান্স কমতে হবে। সো এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে লিখবো যে কি জিনিস, as velocity decreases the air resistance will also decrease, the air resistance will also decrease. এটা দেখো তো এই জায়গায় জাস্ট যখন প্যারাশুট খুলছে তখন এয়ার রেজিস্ট্যান্স হলো 800, তো এখন ভেলোসিটি কমে কত হয়ে গেল? 34। তো এই যে এখন ভেলোসিটি কমে 34 হয়ে গেছে, তো এর জন্য এখন দেখো তো এয়ার রেজিস্ট্যান্স কি ছিল? 800 ছিল, 800 এর থেকে কত হয়ে গেছে? 600 হয়ে গেছে না? তাহলে এখানে কি ভেলোসিটি কমাতে এয়ার রেজিস্ট্যান্স কমলো, দেন 34 থেকে ভেলোসিটি হয়েছে 12, সো ভেলোসিটি কমাতে এয়ার রেজিস্ট্যান্স আরো কমছে। তো এখন প্রথমবার টার্মিনাল ভেলোসিটি কিভাবে রিচ করছে? ভেলোসিটি বাড়তেছে, এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে, এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, তো এয়ার রেজিস্ট্যান্স বাড়তে 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 ওয়েটের সমান হয়েছে। আর প্যারাশুট খোলার পরের কাহিনীটা কি, প্যারাশুট খুলছে তো তখন সারফেস এরিয়ার জন্য এয়ার রেজিস্ট্যান্স কি করলো? ওয়েটের থেকে বড় হয়ে গেছিল। তো এখন
এর জন্য ভেলোসিটি কমবে, তো ভেলোসিটি কমলে পরে এয়ার রেজিস্ট্যান্স কমবে, সো এয়ার রেজিস্ট্যান্স আবার কমে কমে কত হয়ে গেছে, এখানে এসে আবার ওয়েটের সমান হয়ে গেছে না লাস্টে। হ্যাঁ ভাইয়া 30 থেকে 40 সেকেন্ডের এখানে কি হয়ে গেছে, দ্য এয়ার রেজিস্ট্যান্স अगेन বিকেম ইকুয়াল টু ওয়েট। বাট এবার কিভাবে সমান হয়েছে, এয়ার রেজিস্ট্যান্স কমার পরে সমান। কমতে 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 সমান হয়েছে, তাই না? তো এই ব্যাপারটা আমরা লিখবো, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে as velocity decreases the air resistance will also decrease, and আবার সেম কথা যে eventually the air resistance will again become equal to weight. So the skydiver will reach new terminal velocity. ভাইয়া হ্যাঁ বলো। মানে একটা রিয়েল ওয়ার্ল্ডের কথা যদি ভাবি তাহলে স্কাই ডাইভারটার টার্মিনাল ভেলোসিটি মোমেন্ট টু মোমেন্ট চেঞ্জ হবে না? টার্মিনাল ভেলোসিটি মোমেন্ট টু মোমেন্ট চেঞ্জ হবে না। এই যে এখানের মধ্যে দেখো যে ওয়ান্স দা ফোর্সেস বিকেম ইকুয়াল, হ্যাঁ, ফোর্সেস গুলি যখন সমান সমান হয়ে গেছে, সো এখন কি হয়ে যাবে, আনব্যালেন্স ফোর্স জিরো হয়ে গেল না? তো আনব্যালেন্স ফোর্স আমি বলছি যে ইন এ রিয়েল সিচুয়েশনে একটা স্কাই ডাইভার তো কখনো তার সারফেস এরিয়ার কোনো পয়েন্টে কনস্ট্যান্ট রাখতে পারবে না। ওই তো ওই জিনিসটা আছে যে একটু একটু ফ্লাকচুয়েট করবে, ওইটা মাইনর ফ্লাকচুয়েশন, এত বড় কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। মানুষের ম্যাস আছে না একটা সিগনিফিক্যান্ট, তো এটার জন্য ওখানের মধ্যে ভেলোসিটিতে এত বড় কোনো ইফেক্ট আসবে না, বুঝছো? স্লাইট ফ্লাকচুয়েশনস ইন দা সারফেস এরিয়াতে এত বড় কোনো চেঞ্জ হবে না। যদি না আচ্ছা একদম তাহলে ভাইয়া এখানে যে প্যারাশুট খোলার পরে যে নতুন টার্মিনাল ভেলোসিটিটা পাইলো, তো তুমি যে রেস কারের যে ইয়েটা দিছিলা, এক্সাম্পলটা দিছিলা, সেখানে নিউ টার্মিনাল ভেলোসিটি কিভাবে পাবে? ওখানে নিউ টার্মিনাল ভেলোসিটির ওরকম কোনো সুযোগ নাই। এখানে জাস্ট স্কাই ডাইভিং এর জন্য এখানে নিউ টার্মিনাল ভেলোসিটির এটার একটা সুযোগ আছে, বিকজ এখানে আমরা সিগনিফিক্যান্ট একটা কি করতে পারি, সারফেস এরিয়া চেঞ্জ আনতে পারি। রেস কারের জন্য এরকম কতগুলিতে করা যায়, যে কি করা যায়, যে রেস কারের পিছে যদি তুমি কোন একটা প্যারাশুট লাগায় দাও, বা রেস কারের পিছে যদি তুমি কোন একটা এরকম স্পয়লার লাগায় দাও, তো তখন ওখানের মধ্যে কি করবে, তার এয়ার রেজিস্ট্যান্স বা তার উপরে যে ফ্রিকশনাল ফোর্স গুলি কাজ করতেছে ওইটার মধ্যে একটা চেঞ্জ আনবে। সো ওইটার জন্য নতুন একটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেইন করতে পারে, বুঝছো? তো ভাইয়া মানে আমরা যদি কোন একটা অবজেক্ট উপরে থ্রো করি অথবা উপর থেকে ফালাই, সো এরকম টার্মিনাল ভেলোসিটি কাজ করবে না? উপরে থ্রো করলে তখন উপরে উঠতে সময় ওই জিনিসটা টার্মিনাল ভেলোসিটি রিচ করার পসিবিলিটি একটু কমের দিকে। ওগুলোর কয়েকটা রিজন আছে, বিকজ ওয়েট তো নিচের দিকে কাজ করে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে যত উপরে যাবে তত কি করতে থাকবে, ডিসিলারেট করতে থাকবে। তো উপরে যাইতেছে, হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করো সুভা, উপরে যাচ্ছে, ওকে, সো উপরে যাচ্ছে, সো ওয়েটও নিচে, এন্ড উপরে যাচ্ছে দেখে এয়ার রেজিস্ট্যান্সও কোন দিকে কাজ করবে, অপোজিট টু দা ডিরেকশন অফ মোশন না? সো তার মানে এয়ার রেজিস্ট্যান্সও কোন দিকে কাজ করবে, নিচেই কাজ করবে, নিচের দিকে। তো তাহলে পরে এখানে আপওয়ার্ড তো কোনো তোমার ফোর্স নাই। এটা রকেটের জন্য হইতে পারে, বা কোন একটা অবজেক্ট যে নাকি উপরে অ্যাসেলারেট করতেছে, বা উপরে কোন একটা ইঞ্জিন দিয়ে সে আপওয়ার্ড একটা ফোর্স পাচ্ছে, তার জন্য আপওয়ার্ড ডিরেকশনে টার্মিনাল ভেলোসিটি রিচ করার পসিবিলিটি থাকতে পারে, বুঝছো? কিন্তু এমনিতে জাস্ট একটা বল উপরে থ্রো করলে তার জন্য টার্মিনাল ভেলোসিটি ওরকম ভাবে রিচ করার পসিবিলিটি কম, ওকে? তো যখন উপর থেকে যখন কোন একটা কিছু থ্রো করি তখন তো থাকবে। হ্যাঁ হ্যাঁ,
যে কোন একটা বল মনে করো ছাদ থেকে ফেলে দিছো, তো তখন সে অনেক তাড়াতাড়ি টার্মিনাল ভেলোসিটি রিচ করে। বা ফেদার আছে না, যে কোন একটা ফেদার বা এরকম পাতলা কোনো জিনিস এরকম ড্রপ করে দিলে সে অনেক তাড়াতাড়ি টার্মিনাল ভেলোসিটি রিচ করে। এটা হলো অনেক বড় একটা রিজন যে একটা হ্যামার আর একটা ফেদার, ঠিক আছে, একটা হ্যামার আর একটা ফেদার, এই দুইটা জিনিস তুমি যদি একসাথে ফেলো, by the laws of physics they both must hit the ground at the same time, no matter কার ম্যাস বেশি কার ম্যাস কম। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কি দেখি যে হ্যামার আগে পড়ে আর কি বলে ফেদার পরে পরে। সো তাহলে এখানে মধ্যে রিজনটা কি? বিকজ ফেদারের ম্যাস তো কম, তো এর জন্য ফেদার কি হয়, একটু নিচে নামলেই তখন তার কি হয়ে যায়, ম্যাস ওয়েট কম দেখে তার ওয়েটটাকে এয়ার রেজিস্ট্যান্স কি করে ফেলতে পারে, অনেক তাড়াতাড়ি ব্যালেন্স করে ফেলতে পারে। তো এর জন্য তার আর কি হয় না, অ্যাসেলারেশন হয় না, তো এর জন্য সে অনেক আস্তে আস্তে নিচে নামে। আর হ্যামারের ওয়েট বেশি দেখে ওটাকে ব্যালেন্স করা কষ্ট। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, বুঝছো? তো এমনিতে এখন আমরা যে টার্মিনাল ভেলোসিটির যেই এক্সপ্লেনেশন গুলি দেখলাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সো তাহলে হ্যাঁ বলো পারিসি। ভেলোসিটি চেঞ্জ হলে এয়ার রেজিস্ট্যান্স চেঞ্জ হয় কেন? এয়ার রেজিস্ট্যান্সটা এখানের মধ্যে ভেলোসিটির সাথে ডিপেন্ডেন্সিটা কেমন, এখানের মধ্যে ডিপেন্ডেন্সিটা হলো এরকম যে তোমার এয়ারের ভিতর দিয়ে যত স্পিডে মুভ করবা তত তুমি এয়ার পার্টিকেলের সাথে কি করতেছো, ইন্টারঅ্যাক্ট করতেছো। সো এয়ার পার্টিকেল তোমার বডিতে হিট করবে বেশি, বুঝছো? পার সেকেন্ডে বেশি বেশি এয়ার পার্টিকেল এনকাউন্টার করলে তখন তার থেকে তুমি ড্র্যাগ ফোর্সটা কি পাবা, বেশি পাবা। ভাই আমার একটা কোশ্চেন আছে। কি বলছো বুঝি নাই তাশফিক। ভাইয়া লাইক অন এ উইন্ডি ডে তাহলে কি এয়ার রেজিস্ট্যান্স বেশি থাকে? হ্যাঁ, ওখানের মধ্যে তো উইন্ডের ফোর্স ওটা আলাদা, এয়ার রেজিস্ট্যান্সের ফোর্স এটা আরেকটা ডিফারেন্ট। যে তুমি একদম একটা স্টিল এয়ারের মধ্যেও যদি তুমি মুভ করতে থাকো তখনও কিন্তু তোমার মধ্যে কি কাজ করবে, এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে। উইন্ডের ফোর্স ওটা লেটস সে আমার একটা দুটো এক্সপ্লেইন করা হবে। একটা হলো যে নরমাল কাম এয়ারে, আর আরেকটা হলো যে মোশনের অপোজিট ডাইরেকশনে উইন্ড ব্লো করতেছে ওই সিচুয়েশনে। হ্যাঁ, যে কোনো একটা থেকে এয়ার রেজিস্ট্যান্স বেশি পড়বে। হ্যাঁ, ওখানের মধ্যে যে উইন্ডির ওই টাইমে আমাদের এয়ার রেজিস্ট্যান্সটা বেশি হবে আরো। আর উইন্ড যদি সেম ডাইরেকশনে থাকে অফ মুভমেন্ট তাহলে কি এটা কম থাকবে না এয়ার রেজিস্ট্যান্স? হ্যাঁ, ওকে ঠিক আছে। সো তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানের মধ্যে শেষ করব। ওকে, এন্ড এই পিকচারটা আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্লেলিস্ট কবে আপলোড করবেন এই গ্রুপে? এটা আমি মানডেতে প্লেলিস্ট দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো। লাস্ট দুইটা লেকচার করতে পারি নাই, সো হ্যাঁ হ্যাঁ ওটা বললাম তো যে ভিডিওগুলো দিয়ে দিব আর কি, এই মান্থের শেষে ভিডিওগুলো দিয়ে দিব। এই ক্লাসে বুঝতে একটু কষ্ট হয়েছে লাস্ট দুইটা লেকচারের জন্য। ওকে ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাস এখন এখানে শেষ করব। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।